হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 হিস্ট্রির আমরা একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রশ্ন বিচিত্রা রায় মার্টিন থেকে 6 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করছি আমরা। ঠিক আছে, আমাদের লাইন ভিত্তিক পড়া বইয়ের প্রতিটা চ্যাপ্টার্স হয়ে গেছে। যে চ্যাপ্টার্সগুলো আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আছে সমস্ত কিছু প্লেলিস্ট আছে, ভিজিট করে দেখে নেবে। বইয়ের প্রশ্ন উত্তর, হাতে কলমের প্রশ্ন উত্তর, পাঠ্য বইয়ের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সব করিয়ে দিয়েছি। এখন আমরা একটু প্রশ্ন বিচিত্রা যদি সলভ করে ফেলি তাহলে কিন্তু আমরা পুরো রেডি হয়ে যাব। ওকে, শুরু করা যাক। দেখো আমাদের কি বলেছে, প্রত্যেকে মন দিয়ে দেখো, কেননা শর্ট কোয়েশ্চেন্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয়, পরীক্ষায় আসে, তো সেজন্য কিন্তু ভালো করে ফলো করো। দেখো কি বলেছে, যে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। পাল সেন যুগে বাংলার কেনাবেচার প্রধান মাধ্যম, ওকে, প্রধান মাধ্যম ছিল কি? সোনার মুদ্রা, রূপোর মুদ্রা নাকি কড়ি? অবশ্যই কড়ি ছিল। আনসার হবে হচ্ছে কড়ি। পরের প্রশ্ন বলেছে, ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থটি লেখেন শ্রীধর বল্লাল সেন নাকি হলায়ুত? এটা হবে হচ্ছে হলায়ুত লিখেছিল, সো হলায়ুত করব। পরের প্রশ্ন বলছে, বঙ্গ নামটি প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতরীয় আরণ্যকে নাকি অর্থশাস্ত্রে নাকি বৈষ্ণব পদাবলিতে? এটা হবে হচ্ছে ঐতরীয় আরণ্যকে। নেক্সট, পরের প্রশ্ন বলছে, অতি সংক্ষেপে উত্তর দাও। বলছে যে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কোথায় ছিল? কমেন্টস করো, অনেকবার প্রশ্নটা করেছি আমি, কমেন্টস করো। আনসার হবে কর্ণ সুবর্ণ। নেক্সট, তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে যখনই লিখবে। নেক্সট, পরের প্রশ্ন বলছে, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে? আচ্ছা, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে বাণভট্ট। পরের প্রশ্ন, দু তিনটে বাক্যে উত্তর দেওয়ার জন্য আমাদেরকে দিয়েছে। বলছে যে শশাঙ্কের আমলে, আচ্ছা দু তিনটে বাক্যে যে উত্তর দেওয়ার জন্য দিয়েছে, একটা প্রশ্নই করতে দিয়েছে, আমি দুটো দিয়েছি, দুটোই করিয়ে দেবো। বলছে শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল লেখো। আচ্ছা, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা না, আমাদের পাঠ্য বইটা নিতে হবে, দাঁড়াও। এটা আমরা পাবো হচ্ছে 12 নম্বর পাতায়। দেখো কি বলেছে এখানটা। দেখো এইখানটা আমরা লিখব, এখান থেকে আমরা লিখব, শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল, কিন্তু তার মানটা পড়ে গিয়েছিল। ওকে, নকল মুদ্রাও দেখা যায়, রূপর মুদ্রা ছিল না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই যুগে অসম্ভব মন্দা দেখা দিয়েছিল। সমাজে জমির চাহিদা বাড়তে থাকে, অর্থনীতি হয়ে পড়ে কৃষি নির্ভর। বাণিজ্যের গুরুত্ব কমে যাওয়ার ফলে নগরের গুরুত্ব কমতে শুরু করে, আবার কৃষির গুরুত্ব বেড়ে যাওয়ায় সমাজের গ্রামকেন্দ্রিক হয়ে পড়ে। সমাজের মহত্তর বা স্থানীয় প্রধানদের গুরুত্ব বাড়ে। শ্রেষ্ঠী বা বণিকদের গুরুত্ব ক্ষমতা আগের যুগের থেকে কমে এসেছিল। স্থানীয় প্রধানরা এ যুগে শ্রেষ্ঠীদের মতো ক্ষমতাধর হয়ে উঠেছিল। ঠিক আছে, এইভাবে আমরা এটা অর্থনৈতিক জীবনটা বা দিয়ে আমরা লিখবো। ওকে, তাহলে প্রশ্নটা আমাদের ছিল হচ্ছে শশাঙ্কের আমলে বাংলার অর্থনীতি অবস্থা, এটাই আমরা লিখব। নেক্সট আমাদের বলেছে ত্রিশক্তি সংগ্রাম কি? বইয়ে আমরা পাবো এটা, এখানেই আছে, এই যে হর্ষবর্ধনের সময় থেকে কনৌজ উত্তরাপথের অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। যে কনৌজ নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখল করে রাখবে, তা বোঝা গেল। এই অঞ্চলে নদীভিত্তিক বাণিজ্য ও খনিজ দ্রব্য আর্থিক দিক থেকে ছিল লোভনীয়। কনৌজ শেষ পর্যন্ত কে দখল করবে তাই নিয়ে অষ্টম শতাব্দীতে পাল, গুর্জর, প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল। একেই ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। যদি 3 নম্বর দেয় তাহলে এখান থেকে এতটা লিখে দেবে। যদি বলা হয় যে 2 নম্বর আছে বা 1 নম্বর ছোট লেখা আছে, তাহলে আমরা অল্প একটু এখানটা দেব, যে কনৌজ শেষ পর্যন্ত কে দখল করে রাখবে এই নিয়ে অষ্টম শতাব্দীতে পাল, গুর্জর, প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল। একেই ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। ঠিক আছে,
অল্প একটু লিখলেই হবে। হলো। নেক্সট এখানে 2 নম্বর রয়েছে প্রশ্নের জন্য। নেক্সট পরেরটা, পরে আমাদের 4-5টা বাক্যে উত্তর দেওয়ার জন্য দিয়েছে, বলেছে বিক্রমশীল মহাবিহার। আচ্ছা, বিক্রমশীল মহাবিহার আমাদের টিকা দিয়েছে। বিক্রমশীল মহাবিহারটা আমরা পাবো হচ্ছে এই যে এখানেই পাবো। বিক্রমশীল মহাবিহার, এটা লিখে দেবে যে পাল সম্রাট ধর্মপাল খ্রিস্টীয় 8ম শতাব্দীতে মগধের উত্তরভাগ গঙ্গার তীরে কি রয়েছে আধুনিক ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিল। পরবর্তী 500 বছর এটি টিকে ছিল। এই মহাবিহার বৌদ্ধ ধর্মচর্চা ও শিক্ষার জন্য 100রও বেশি আচার্য ছিল। সেখানে পড়াশোনার জন্য ছাত্ররা আসতো। এখানে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন প্রভৃতি বিষয় পড়ানো হতো। সর্বোচ্চ 3000 ছাত্র এখানে পড়তো। বিনা খরচে তাদের শিক্ষা দেওয়া হতো। ঠিক আছে, এইগুলো দেবে। এখানে প্রবেশিকা পরীক্ষা দিয়ে ছাত্রদের ভর্তি হতে হতো। শিক্ষা শেষে তাদের উপাধি প্রদান করা হতো। বিক্রমশীল ছিল বজ্রযান বৌদ্ধ মতচর্চার একটা বড় কেন্দ্র। এর গ্রন্থাগারে ছিল বহু মূল্যবান পাণ্ডুলিপি। দীপঙ্কর শ্রীগান ছিলেন মহাবিহারের অন্যতম আচার্য। ঠিক আছে, হলো। এবং ত্রয়োদশে এটা ধ্বংস হয়েছিল। তাহলে এটা যদি 3 নম্বরের দেয় তাহলে আমাদের কিন্তু দিতে হবে এতটা। ওকে, আর এই প্রশ্নটা 3 নম্বরেই দেওয়া আছে, সো এটা কিন্তু আমাদের লিখতে হবে একটুখানি। ঠিক আছে, এতটা আছে, লিখে দেবে। ঠিক আছে, নেক্সট পরেরটা আমাদের বলেছে, দেখি কি দিল। বিক্রমশীল হয়ে গেল। 7-8টা বাক্যে উত্তর দেওয়ার জন্য আমাদের দিয়েছে। নেক্সট একটা প্রশ্ন বাদ পড়ে গেছিল, খালিফা আর খিলাফত, এই একটা প্রশ্ন আমাদের ছিল। তাহলে এই প্রশ্নটা খালিফা আর খিলাফতটা আমরা এখানে পাবো, এদিকে কোথাও আছে। এখানেই হবে। আচ্ছা দেখো, খালিফা আর খিলাফতটা আমরা এখানে একটু লিখবো। এই যে ওপর দিকে এখানে রয়েছে, মোহাম্মদের পরে ইসলাম জগতের নেতৃত্ব কে দেবেন এই প্রশ্ন ওঠে। তখন মোহাম্মদের প্রধান 4 সঙ্গীরা একে একে মুসলমানদের নেতা নির্বাচন হন। এদের বলা হতো খলিফা। খলিফা শব্দ আরবি শব্দ, এর মানে প্রতিনিধি বা উত্তরাধিকারী। প্রথম খলিফা ছিলেন আবু বকর। আর খলিফাই হলেন ইসলামীয় জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতা। যেসব অঞ্চলে ইসলাম ধর্মের, এটা খিলাফত আসছে, ঠিক আছে, যেসব অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়ে সেগুলিকে বলা হচ্ছে দারুল ইসলাম। খলিফা তার পুরো দারুল ইসলামের খলিফা এই পুরো দারুল ইসলামের নেতা ছিল। তার অধিকারের অঞ্চলের নাম হচ্ছে খিলাফত। তাহলে খিলাফত বুঝলাম, যেসব অঞ্চল ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়েছিল তাদের বলা হতো দারুল ইসলাম। খলিফা এই পুরো দারুল ইসলামের নেতা, তার অধিকারের অঞ্চলকে বলা হতো খিলাফত। ওকে, তাহলে খলিফা আর খিলাফতটা কি বোঝা গেল। নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে, পাল আমলে বাংলার শিল্প সাহিত্য সম্পর্কে জানো লেখো। আচ্ছা দেখো, পাল আমলের শিল্প সাহিত্য না, পালে যেতে হবে আমাদের, এখানে আছে দেখো, এখানটা আমরা পাবো। ঠিক আছে, পাল যুগের শিল্পরীতি কি প্রাচ্য শিল্পরীতি। ঠিক আছে, এই রীতির পূর্বসূরি হলো গুপ্ত যুগের শিল্পকলা। পাল আমলের স্থাপত্যের মধ্যে ছিল স্তূপ, বিহার ও মন্দির। তবে প্রকৃতির কোপে ও মানুষের রোষে এই স্থাপত্য আর বিশেষ কিছু নেই। ঠিক আছে, প্রাচীন ভারতের বৌদ্ধ ও জৈনদের মধ্যে স্তূপ নির্মাণের রীতি ছিল। বিশেষ করে বৌদ্ধরা বহু স্তূপ তৈরি করেছিলেন। এগুলো প্রথমে দেখতে ছিল গোলাকার, পরে অনেকটা মোচার খোলের মতো শঙ্কু আকৃতির হয়ে পড়ে। পাল রাজত্বে তৈরি স্তূপগুলো শিখরের মতো দেখতে ছিল। বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলায় আশরফপুর গ্রামে, রাজশাহীর পাহাড়পুরে
চট্টগ্রামে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামে বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে, তবে স্তূপ নির্মাণ বাংলার কোনো মৌলিক ভাবনার বিকাশ লক্ষ্য করা যায় না। বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুকদের বাসস্থান এবং বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র। প্রশ্নটা যখন পড়ছি একটু শুনলেও মাথায় থেকে যাবে। পাহাড়পুর সোমপুরি বিহার ছিল পাল বংশের উল্লেখযোগ্য বিহার। মন্দিরের মধ্যে সোমপুরি বিহারের মন্দির ছিল উল্লেখযোগ্য বিহার। চারকোনা এই মন্দিরে গর্ভগৃহ, প্রদক্ষিণ পথ, মণ্ডপ, সুউচ্চ স্তম্ভ ইত্যাদি ছিল। মন্দির নির্মাণ স্থানীয় পোড়ামাটির ইট ও কাদার গাঁথনির ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা এটা কি বললাম, প্রাচ্য শিল্পরীতিটা আমরা এটা দেব, কারণ এটা 5 নম্বরের প্রশ্ন, তো আমাদের এতটা দিতেই লাগবে। ওকে, এছাড়া একটু আছে এখানে পাল বংশের ভাস্কর্যগুলি ওই আমলের শিল্পের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ, এতটা পর্যন্ত দিয়ে দেবে। ঠিক আছে, এতটা পর্যন্ত দেবে। ওকে, নেক্সট, এর মধ্যে 2-4টে লাইন চাইলে বাদ দিতে পারো, অসুবিধা নেই। ওকে, আমি এই প্রশ্নের উত্তরটা এমনিও লাস্ট ভিডিওতে লেখাবো, এখন জাস্ট দেখিয়ে দিচ্ছি, লাস্ট ভিডিওতে আমি লিখিয়ে দেবো। নেক্সট আমাদের কি বলেছে, বলছে দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি ব্যাখ্যা করো। আচ্ছা, চোল শক্তি উত্থানের পটভূমি না, নেক্সট, তাহলে এটা পটভূমিটা আমাদের খুঁজতে লাগবে, এখানেই পাবো। চোল, দেখো চোল শক্তি এখান থেকে আমরা দেব, চোল শক্তি উত্থানের পটভূমিটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে এই সময় থেকে দেব, এখান থেকে দেবে, এতটা পর্যন্ত দিয়ে দেবে চোলটা। ঠিক আছে, এতটা পর্যন্ত দিয়ে দেবে। পেজ নম্বরই বললাম না, পেজ নম্বর 17। নেক্সট পরেরটায় যাবো। আচ্ছা, আগের পেজ নম্বরটা ছিল, ভুলে গেছি বলতে, আগের পেজ নম্বরটা কোথায় যেন ছিল আমাদের, প্রশ্নটা মানে কি ছিল, দক্ষিণ ভারতের চোল শক্তির উত্থানে পটভূমিত করলাম পাল আমলের শিল্প সাহিত্য না, এটা এখানটা পেয়েছিলাম, এই যে এখানেই ছিল কোথায়, এই যে এটা হচ্ছে 34 নম্বর পাতায়, 34। ঠিক আছে, নেক্সট, এবার হচ্ছে গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন শশাঙ্কর সম্বন্ধে, একদম প্রথমেই আমরা পাবো এটা। ওকে, শশাঙ্ক, এটা একদম লিখবে, গৌড়ের রাজা শশাঙ্ক। শশাঙ্ক ছিলেন এক গুপ্ত সম্রাট মহাসামন্ত। 606 থেকে 7 খ্রিস্টাব্দের কিছু কাল আগে তিনি গৌড়ের শাসক ছিলেন। শশাঙ্কের শাসনের 60-70 বছর আগের থেকে গৌড় ধীরে ধীরে রাজনৈতিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। শশাঙ্কের আমলে গৌড়ের ক্ষমতা আরও বেড়েছিল। 637 থেকে 38 খ্রিস্টাব্দের 637 থেকে 38 খ্রিস্টাব্দে মৃত্যুর আগে পর্যন্ত শশাঙ্ক গৌড়ের স্বাধীন শাসক ছিলেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। এবার এখান থেকে একটু দিয়ে দেবে